গাজা যুদ্ধের ৬০০ দিন পেরোলেও থামছে না ইসরায়েলি আগ্রাসন। একদিনে নিহত আরও ৬৩ ফিলিস্তিনি। সংঘাত বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতা হামাসের। ইরানে হামলা না চালাতেই নেতানিয়াহুকে সতর্ক করেন ট্রাম্প। ভেস্তে দিতে চান না পরমাণু আলোচনা। বৈঠক সফল হলে মার্কিন পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে পারে তেহরান। ট্রাম্প প্রশাসনের দায়িত্ব থেকে আকস্মিক সরে দাঁড়ানোর ঘোষণা ইলন মাস্কের। অভিবাসন বিলের সমালোচনার একদিন পরেই নিলেন সিদ্ধান্ত, নিশ্চিত করেছে হোয়াইট হাউস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। গাজা যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতা হয়েছে হামাসের। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। চলমান আগ্রাসনের ৬০০ দিনেও উপত্যকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের হামলায় একদিনে ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, তার সেনাদের অভিযানে হামাসের গাজা শাখার প্রধান মোহাম্মদ সিনোয়ার নিহত হয়েছেন। এদিকে জিম্মিদের জীবনের কথা না ভেবে গাজায় হামলা জোরদার করায় নেতানিয়াহুর সমালোচনা করে বিক্ষোভ হয়েছে তেল আবিবে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৬০০ দিন পার হয়েছে। অবিরাম বোমা হামলা, পরিকল্পিত অনাহার, ব্যাপক বাস্তুচ্যুতি ও অবর্ণনীয় শোকের ৬০০ দিন। এই দীর্ঘ সময়ে ইসরায়েলি গণহত্যার বিপরীতে পশ্চিমা বিশ্ব কেবল নীরব দর্শক হয়েই থাকেনি, তারা চরম মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি দিনকে সম্ভব করে তুলেছে। আন্তর্জাতিক চাপের মুখে গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে অবরুদ্ধ ভূখণ্ডটিতে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে সরবরাহ করা হয়েছে ত্রাণ। রাফা, খান ইউনিস সহ কয়েকটি এলাকায় পৌঁছানো হয়েছে প্রয়োজনীয় সামগ্রী। তবে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করেও হামলা চালাচ্ছে নেতানিয়াহুর সেনারা। এতে বাড়ছে হতাহতের সংখ্যা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজা শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। বুধবার ইসরায়েলি পার্লামেন্টে দেয়া এক ভাষণে তিনি বলেন, গত ২ দিনে হামাসকে পরাজিত করার এক নাটকীয় মোড়ে পৌঁছেছে তেল আবিব। নেতানিয়াহু তার বক্তব্যে গত ২০ মাসে নিহত অন্যান্য শীর্ষ হামাস নেতাদের নাম উল্লেখ করেছেন, যাদের মধ্যে রয়েছেন ইয়াহিয়া সিনওয়ার। হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। বুধবার তেল আবিবের রাস্তায় নামেন হাজারো মানুষ। এ সময় তারা অভিযোগ করে বলেন, জিম্মিদের মুক্তির কথা চিন্তা না করে নেতানিয়াহু গাজায় হামলা জোরদার করেছেন। এদিন বিক্ষোভকারীরা বর্তমান ক্ষমতাসীন লিকুদ পার্টির সদর দফতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। গাজায় চলমান যুদ্ধ বন্ধেও আলোচনা এগিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জানিয়েছেন, সংঘাত বন্ধের একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন তারা। বিষয়টি নিশ্চিত করে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজায় দুর্ভিক্ষের ছায়া যখন ঘন হচ্ছে, তখন জাতিসংঘের খাদ্য গুদামে হানা দিয়েছে বেঁচে থাকার জন্য মরিয়া গাজাবাসী। এ সময় ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। এমন বাস্তবতাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মঞ্চে অশ্রুসিক্ত কণ্ঠে তুলে ধরেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। এক মুঠো খাবারের জন্য জীবন হাতে করে ছুটে আসে মানুষ। গাজা শহরের কেন্দ্রীয় এলাকায় জাতিসংঘের একটি খাদ্য গুদামে বুধবার ধেয়ে যায় শত শত ক্ষুধার্ত নারী, পুরুষ, এমনকি শিশুরা। ভিডিওতে ধরা পড়েছে আতঙ্কিত চিৎকার, গুলির শব্দ আর ছুটে চলা পায়ের গর্জন। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী এই ঘটনার রেশে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। গেল মঙ্গলবার ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালায় আগ্রাসী ইসরায়েলি বাহিনী। তবে গাজাবাসীর ক্ষুধার্ত পেটের শক্তির কাছে সেই ভয়ও যেন পাত্তাই পায়নি। তবুও এক টুকরো রুটির আশায় গুলির সামনে বুক পেতে দিতে প্রস্তুত ক্ষুধার্ত গাজাবাসী। এই ঘটনায় যেন প্রমাণ করে দেয়, গাজা এখন শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়, এক নীরব চিৎকার যেখানে ক্ষুধার্ত শিশুর কান্না আর মায়ের বিলাপ মিশে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর মানবিক সংকট। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মঞ্চে এই বাস্তবতা তুলে ধরতে আবেগ সামলাতে পারেননি ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। কণ্ঠরোধ হয়ে আসে। কাঁদতে কাঁদতে বলেন, আগুন আর ক্ষুধা গ্রাস করে নিচ্ছে ফিলিস্তিনি শিশুদের। এ সময় তিনি ইসরায়েলি বর্বর হামলায় চিকিৎসক নাজ্জারের নিহত সন্তানদের কথা স্মরণ করে ক্ষোভ প্রকাশ করেন। I have grandchildren. I know what they mean to their families.
And to see this situation of the Palestinians without us having hearts to do something is beyond the ability of any normal human being to tolerate. বিশ্বজুড়ে নিন্দা, নিরাপত্তা পরিষদে চোখ ভেজা বক্তৃতা, তবুও অটল ইসরায়েল। রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধ তখনই শেষ হবে যখন তাদের 58 নাগরিক ফিরে আসবে। খাদ্য গুদামে ত্রাণ নেয়ার সময় ফিলিস্তিনিদের উপর গুলি চালানোর বিষয়ে অস্বীকার করেছে তেল আবিব। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনার মধ্যে ইরানে হামলা না চালাতে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সঙ্গে সমঝোতায় আসার খুব কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি প্রধান বলেছেন, তেহরানের দাবি মানা হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মাধ্যমে মার্কিন পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দেয়া হতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে 5 দফা পরোক্ষ আলোচনা হয়েছে তেহরান ওয়াশিংটনের মধ্যে। দুপক্ষই বৈঠক থেকে অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছে। এবার সম্ভাবনা দেখা দিচ্ছে মার্কিন পরিদর্শকদের ইরানে প্রবেশের। ইরানের মোহাম্মদ ইসলামী জানিয়েছেন, তেহরানের দাবি মানা হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর মাধ্যমে মার্কিন পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দেয়া হতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মন্তব্য করেছে IAEA। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, যে কোনো চুক্তির আগে প্রয়োজন জাতিসংঘ ও IAEA এর কঠোর পরিদর্শন কাঠামো। তবে তেহরান ওয়াশিংটনের মধ্যকার পরোক্ষ বৈঠকে এ বিষয়ের কোনো উল্লেখ নেই বলেও মন্তব্য করেন গ্রোসি। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার এই নাজুক পর্যায়ে ইসরায়েল যেন ইরানে হামলা না চালায় সে বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন, ইরানের সঙ্গে সমঝোতায় আসার খুব কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র। এমন সময়ে তেহরানের কোনো স্থাপনায় হামলা চালানো ইসরায়েলের উচিত হবে না। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মার্কিন নাগরিকদের ডিজিটাল মত প্রকাশে হস্তক্ষেপকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের। আহত আছেন বিদেশি কর্মকর্তারাও। আগামী সোমবার যুদ্ধবন্ধে ফের আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন। এক বিবৃতিতে শান্তি আলোচনায় সম্ভাব্য তারিখ জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার তরফ থেকে যেসব শর্ত আছে তা এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। এদিকে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাতে সহায়তার ঘোষণা দিয়েছে জার্মানি। বার্লিনের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। অন্যদিকে ইউক্রেনে হামলা জোরদার করলেও রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞার বিষয়টি উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাতে সহায়তা করার ঘোষণা দিয়েছে জার্মানি। বুধবার বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর বিষয়টি জানান। তিনি বলেন, যতদিন প্রয়োজন ইউক্রেনের সামরিক খাতে সহায়তা চালিয়ে যাবে জার্মানি। তবে দেশটির এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, জার্মান সরকারের এমন সিদ্ধান্ত চলমান শান্তি আলোচনায় বাধা সৃষ্টি করবে। শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনে হামলা জোরদার করায় এরই মধ্যে পুতিনের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেবেন না বলে নিশ্চিত করেছেন তিনি। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধের চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে দুপক্ষই। এমন অবস্থায় মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়ে সবকিছু ভেস্তে দিতে চান না তিনি। এদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির পরবর্তী আলোচনা 2 জুন হতে পারে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। বুধবার এক বিবৃতিতে তিনি জানান, যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার তরফ থেকে যেসব শর্ত আছে তা এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনে সরকারি খরচ কমানোর দায়িত্বে থাকা ইলন মাস্ক তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ট্রাম্পের অভিবাসন নীতির নতুন বিলের কড়া সমালোচনার একদিন পরেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। ইলন মাস্কের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। মার্কিন নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে দায়িত্ব গ্রহণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছায়াসঙ্গী হিসেবে দেখা যায় ধনকুবের ইলন মাস্ককে। ক্ষমতায় এসেই ট্রাম্প নিজ প্রশাসনের গুরুত্বপূর্ণ এক বিভাগে স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেন মাস্ককে। মার্কিনে ধনকুবের দায়িত্ব পালন করেন ট্রাম্প প্রবর্তিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা DOGE-তে, যার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যয়ে কাটছাঁট আনা।
স্থানীয় সময় বুধবার রাতে এক এক্স পোস্টের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের এই দায়িত্ব থেকে আকস্মিকভাবে সরে দাঁড়ান ইলন মাস্ক। ওই পোস্টে মাস্ক জানান তার নির্ধারিত সময় শেষ হয়েছে। বাজেট অপচয় রোধের সুযোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পদত্যাগের ঠিক একদিন আগে মাস্কের বিগ বিউটিফুল বিল মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের অভিবাসন সংক্রান্ত নতুন বিল নিয়ে কড়া সমালোচনা করেন তিনি। বলেন, ব্যয়বহুল এই বিল যা ডিওজি এর কাজকে ক্ষতিগ্রস্ত করছে। মাস্কের এই বক্তব্যের জবাবে ট্রাম্প বলেন, এই বিলের সব বিষয় নিয়ে তিনিও সন্তুষ্ট না, তবে কিছু অংশ নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত। এটা খুব বড় একটি বিল এবং খুব সুন্দর। আর এই সুন্দর বলার কারণ হলো আমরা যে বিশাল পরিমাণ কর কমাচ্ছি, এমন ব্যবস্থা করছি যাতে মানুষ সত্যিকার অর্থে উপকৃত হতে পারে। প্রযুক্তির জগৎ থেকে মার্কিন প্রশাসনে এসে মাস্ক ব্যতিক্রমধর্মী এক অধ্যায় তৈরি করেছিলেন। আর ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নিয়ে করা মন্তব্য দিয়ে তিনি নিশ্চিত করলেন বিদায়টাও হবে স্মরণীয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন নাগরিকদের ডিজিটাল মত প্রকাশে হস্তক্ষেপকারীদের বিরুদ্ধে নতুন ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, মার্কিনীদের সামাজিক মাধ্যমের পোস্ট নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বিদেশি রাষ্ট্রীয় কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে ভিসা দেওয়া হবে না। ট্রাম্প প্রশাসনের নতুন এই ভিসা নীতি নিয়ে শুরু হয়েছে আলোচনা। সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে কড়াকড়ি আরোপ করেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর সেন্সরশিপের অভিযোগও এনেছে ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের ডিজিটাল মত প্রকাশে হস্তক্ষেপকারীদের বিরুদ্ধে নতুন ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। যেসব বিদেশি রাষ্ট্রীয় কর্মকর্তা মার্কিন নাগরিকদের সামাজিক মাধ্যমের পোস্ট নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন বা কন্টেন্ট মুছে ফেলতে বলেন, তাদের আর যুক্তরাষ্ট্রের ভিসা দেয়া হবে না। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের কেউ সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করলেই তা যদি কোনো বিদেশি সরকারের পছন্দ না হয়, তাও তারা কোনো ব্যবস্থা নিতে পারবেন না। মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর ওপরও তারা সেন্সরশিপ চাপিয়ে দিতে পারবেন না। কোন কোন দেশের বিরুদ্ধে এই নতুন ভিসা নীতি কার্যকর হবে তা বিবৃতিতে নির্দিষ্ট করে কিছু জানাননি রুবিও। তবে অতীতে জার্মানি, ব্রাজিল ও যুক্তরাজ্যকে এই ধরনের সেন্সরশিপ চাপের জন্য সমালোচনা করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দফতরও ইউরোপকে সেন্সরশিপের ঘাঁটি হিসেবে চিহ্নিত করে মঙ্গলবার একটি নিবন্ধ প্রকাশ করেছে, যেখানে বলা হয় সেখানে গণতন্ত্রের নামে মত প্রকাশ ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিষেধাজ্ঞা ডিজিটাল সেন্সরশিপ মোকাবিলায় এক কঠোর বার্তা। তবে এটি কতটা নীতিগত অবস্থান আর কতটা রাজনৈতিক তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বিদেশি শিক্ষার্থীদের সমর্থনে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতিবাদ জানান বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে নেওয়া ট্রাম্প প্রশাসনের নানা পদক্ষেপের। শিক্ষার্থীদের অভিযোগ, ভিসা স্থগিতের পদক্ষেপ ইহুদি বিদ্বেষ মোকাবিলার জন্য নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক আক্রমণ। প্রতীকী স্লোগান, ব্যানার আর গর্জে ওঠা প্রতিবাদী মুখর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দিনভর প্রতিধ্বনিত হয়েছে একটি বার্তা, উই আর নট দ্য এনিমি। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা স্থগিতের প্রতিবাদে একজোট হন শিক্ষক শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, কর্তৃত্ববাদীদের পথে বাধা হয়ে দাঁড়ানোয় ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয় ব্যবস্থার ওপর আঘাত হানছেন। এটা আসলে ইহুদি বিদ্বেষ মোকাবিলার কোনো পদক্ষেপ নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে রাজনৈতিক আক্রমণ। তুলনা টানা হয় রাশিয়া, তুরস্ক আর হাঙ্গেরির মতো দেশের সঙ্গেও। সব ধরনের শিক্ষার্থী হার্ভার্ড ক্যাম্পাসে আমন্ত্রিত বলেও স্লোগান দেন তারা। ট্রাম্প হার্ভার্ডের ব্যাপারে ভাবছেন না, তিনি হার্ভার্ডকে নিচে নামাতে চান, কারণ শিক্ষার্থীরা মুক্তবুদ্ধি ও বাক স্বাধীনতার পক্ষে কথা বলে। ট্রাম্প প্রশাসন একের পর এক নজিরবিহীন সিদ্ধান্তের মাধ্যমে কোণঠাসা করছে হার্ভার্ডকে। এরই মধ্যে বন্ধ করা হয়েছে $3,000 কোটি গবেষণা অনুদান। বিপদে বিশ্ববিদ্যালয়টির 6,500-এর বেশি বিদেশি শিক্ষার্থী। তবে শিক্ষা আর মুক্ত চিন্তার বিরুদ্ধে যুদ্ধ মানা হবে না বলেই দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। কাকলি আখতার, সময় সংবাদ। পাকিস্তানের পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া এবং আজাদ কাশ্মীর জুড়ে
প্রবল বৃষ্টিপাত ও ঝড়ের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন অন্তত 7 জন, আহত হয়েছেন 24 জনের বেশি। মঙ্গলবার দেশটির বিভিন্ন অঞ্চলে আকস্মিক ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কর্তৃপক্ষ জানায় একটি যাত্রীবাহী ভ্যান উল্টে প্রাণ যায় এক যাত্রী, আহত হন 5 জন। দেয়াল ও ছাদ ধসে আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও অনেকেই। বজ্রপাতে প্রাণ হারিয়েছেন একজন, ছাদ থেকে পড়ে আহত হন আরেক কিশোরী। আজাদ কাশ্মীরের মুজাফফরবাদে হঠাৎ বন্যায় 3 জন নারী প্রাণ হারিয়েছেন, নিখোঁজ একজন। মেক্সিকোর মধ্যাঞ্চলের একটি পরিত্যক্ত বাড়ি থেকে 17 জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানায় দেশটির প্রসিকিউটরের দফতর। গ্রাউন্ড পেনেট্রেটিং রাডার এবং ক্যাডাভার ডগ ব্যবহার করে এই অভিযান চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। নিহতদের মধ্যে 5 জনের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ, যাদের নামে আগে নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যেই তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে তারা। ঘটনাস্থল থেকে ছুরি, ম্যাচ এবং কোদালও উদ্ধার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে সান্তা রোজা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামের 2 গ্যাংয়ের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজা যুদ্ধের 600 দিন পেরোলেও থামছে না ইসরায়েলি আগ্রাসন। একদিনে নিহত আরও 63 ফিলিস্তিনি। সংঘাত বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতা হামাসের। ইরানে হামলা না চালাতে নেতানিয়াহুকে সতর্ক করেন ট্রাম্প। ভেস্তে দিতে চান না পরমাণু আলোচনা। বৈঠক সফল হলে মার্কিন পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে পারে তেহরান। এবং ট্রাম্প প্রশাসনের দায়িত্ব থেকে আকস্মিক সরে দাঁড়ানোর ঘোষণা ইলন মাস্কের। অভিবাসন বিলের সমালোচনার একদিন পরে নিলেন সিদ্ধান্ত, নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।